আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আসলে একটা ক্লাসের মাঝে অন্তত একটু ব্রেক থাকা উচিত, কিন্তু তোমাদের তো এরপরে আবার ক্লিনিক্যাল ক্লাস আছে না? 3 নাম্বার। ও আচ্ছা, এরপরে কি মানে প্র্যাকটিক্যাল ক্লাস হবে? ও আচ্ছা, অল্পর মধ্যে শেষ করে ফেলবো। কথা বলছি, শুনতে পাচ্ছ? আচ্ছা, পেরিয়ানাল ডিজিজ আমরা মোটামুটি গত ক্লাসে কথা বলবো। হেমোরয়েড নিয়ে আমরা কথা বলেছি। হেমোরয়েড কি মনে আছে? পাইলস তোমাদের কি মনে আছে? না শুধু শুনেই যাচ্ছ আর ভুলেই যাচ্ছ? হেমোরয়েড সম্পর্কে কোনো কিছু মনে আছে তোমাদের? আমরা হেমোরয়েডকে কয়টা ডিগ্রিতে ভাগ করি? গ্রেড 4 ডিগ্রি স্যার। হ্যাঁ, চারটে স্যার, 4টা। চারটে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হেমোরয়েডকে আমরা 4টা ডিগ্রিতে ভাগ করি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি কোনটা কোন ডিগ্রি। দেখে নিবার হেমোরয়েডে কি অপারেশন করি নিয়ে কথা বলেছি। গত আগের ক্লাস নিয়ে কথা বললে আমরা শেষ করতে পারবো না। তো ফিস্টুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। ফিস্টুলা সম্পর্কে তোমাদের অত ডিটেইলস জানার দরকার নেই, বেসিক যেটা জানা দরকার সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে বেলিজ এন্ড লাভিক এরকম একটা ডেফিনিশন দেয়া আছে, এই ফিস্টুলা ইন অ্যানো অর অ্যানাল ফিস্টুলা ইজ এ ক্রনিক অ্যাবনর্মাল কমিউনিকেশন। আসলে তোমাদের যে বেসিক সার্জিক্যাল যে ক্লাসগুলো হয়, প্রিন্সিপাল অফ সার্জারি, এর মধ্যে ফিস্টুলা সম্পর্কে কিন্তু ডেফিনেশন জানতে চাওয়া হয়। ফিস্টুলা, সাইনাস, এগুলো কি তোমাদের ক্লাস হয়েছে? ফিস্টুলা, সাইনাস না স্যার, হয়নি, ক্লাস নিচ্ছে স্যার। নিচ্ছে? কোন স্যার নিচ্ছেন? স্যার বেসিক স্যার এগুলো পড়াচ্ছে স্যার শাহিন স্যার। তো শাহিন স্যার এর আগে স্যার পড়াইছে, এখন হিমোরেস পড়াচ্ছেন। আচ্ছা তাহলে পড়াবে, হ্যাঁ। তখন তোমরা ফিস্টুলা সম্পর্কে আর সাইনাস দুইটা কিন্তু বুঝতে হবে যে কোনটা ফিস্টুলা কোনটা সাইনাস। ফিস্টুলা আসলে হচ্ছে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন বিটুইন টু ইপিথেলিয়াল সারফেস, মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে। সেই কমিউনিকেশনটা একটা ট্র্যাক দিয়ে মেনটেন হয়। সেটা গ্র্যানুলেশন টিস্যু দিয়েও হতে পারে বা অন্য কোনো কিছু দিয়েও হতে পারে, এন্ডোথেলিয়াম দিয়েও হতে পারে। মোট কথা, দুইটা ইপিথেলিয়াল সারফেসের মধ্যে একটা কমিউনিকেশন, অ্যাবনর্মাল কমিউনিকেশন। তো anal fistula key is a chronic abnormal communication, usually lined to some degree by granulation tissue, which runs outwards from the anorectal lumen to an external opening to the on the skin of the perineum or buttock. তাহলে এখানে দুইটা ইপিথেলিয়াল সারফেস, একটা হচ্ছে যে অ্যানোরেক্টাম, মানে অ্যানাল ক্যানালের ভিতরে অথবা রেকটামের ভিতরে তার ইন্টারনাল ওপেনিংটা থাকবে, ইন্টারনাল ওপেনিং। আর এক্সটার্নাল স্কিনে থাকবে, পেরিনিয়ামে থাকতে পারে, বাটকেও থাকতে পারে, ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাতে থাকতে পারে। এবং নট অনলি দ্যাট, আমরা অনেক ফিস্টুলাইন অ্যানো পেয়েছি যার এক্সটার্নাল ওপেনিং থাইতেও পাওয়া গেছে। থাই সাধারণত এটা, ওগুলো হচ্ছে রেয়ার কেস। ইউজুয়ালি ইন্টারনাল ওপেনিং থাকবে হচ্ছে অ্যানাল ক্যান রেকটামে, আর এক্সটার্নাল ওপেনিংটা পেরিনিয়াম অথবা বাটকে থাকে। তো আমরা এই ছবিগুলো কয়েকবার দেখেছি। এটা হচ্ছে অ্যানাল ক্যানালটা যদি আমরা ভাগ করি ঠিক এরকম, এটা হচ্ছে ডেন্টেড লাইন। তাহলে আমরা যদি ফিস্টুলার ইন্টারনাল ওপেনিংটা তাহলে এই রেকটামের মধ্যে থাকবে অথবা অ্যানাল ক্যানাল ভিতরে থাকবে। ইটিওলজি কি? ইটিওলজি হচ্ছে, এটা হচ্ছে নন স্পেসিফিক বা ইডিওপ্যাথিক। হ্যাঁ, আমরা এর আগের দিন যখন অ্যানোরেক্টাল অ্যাবসেস নিয়ে কথা বলেছি
তখন আমরা বলেছি যে অ্যানোরেক্টাল অ্যাবসেস যদি টাইমলি ট্রেন করা না হয় তাহলে তার কমপ্লিকেশন হিসাবে ওটা যখন স্পন্টেনিয়াস রাপচার হয়ে যায় তখন তার কমপ্লিকেশন হিসাবে ফিস্টুলা হতে পারে, অথবা অনেক সময় ড্রেইন করার পরেও ফিস্টুলা হতে পারে, কিন্তু সেটার রেট অনেক কম। তাহলে এটা হচ্ছে ক্রিপ্টো গ্ল্যান্ডিউলার ইন অরিজিন। এখানে যে গ্ল্যান্ড গ্ল্যান্ড থেকে এর অরিজিন হয়, এটা নিয়ে আমরা আগের ক্লাসে কথা বলেছি। ক্রিপ্টো গ্ল্যান্ডিউলার যে থিওরি সেটা সম্পর্কে কথা বলেছি। আর কিছু হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক, যেমন ক্রনস ডিজিজ হতে পারে, টিউবারকিলোসিস হতে পারে, আর আর ম্যালিগনেন্সি হতে পারে, ফরেন বডি হতে পারে, লিম্ফোগ্রানুলোমা ভেনারিয়াম, এই ডিজিজ গুলো এখন অনেক কম। অ্যাক্টিনোমাইকোসিস, এটাও একটা রেয়ার কারণ। আর যদি তার কনজেনিটাল অ্যাবনর্মাল থাকে, রেক্টাল ডুপ্লিকেশন। তবে কমনলি যেটা হয় সেটা হচ্ছে ক্রনস ডিজিজ, টিউবারকুলোসিস এবং ম্যালিগনেন্স, এগুলোর কারণে স্পেসিফিক কিছু ফিস্টুলা। তো আমরা ক্লাসিফিকেশন আসলে বিভিন্ন ভাবে করি। হ্যাঁ, তো অ্যানাটমিক্যাল যে ক্লাসিফিকেশন আমরা করি সেটা হচ্ছে যে 4টা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে ইন্টার স্ফিংটারিক, ট্রান্স স্ফিংটারিক, স্ফিংটারিক, আর হচ্ছে এক্সট্রা স্ফিংটারিক। আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো, এটা বেইলিজান ল্যাবে দেয়া আছে, তোমরা দেখবে। তাহলে 1 নাম্বারটা দেখো। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশনটা, এটাকে বলা হয় পার্ট ক্লাসিফিকেশন। হ্যাঁ, উনি এই ক্লাসিফিকেশনটা করেছেন এবং এটা সবচেয়ে একসেপ্টেড একটা ক্লাসিফিকেশন। তো এখানে কি দেখতে পাচ্ছি, 1 নাম্বারটা দেখতে পাচ্ছি কি, এইটা হচ্ছে হলো ইন্টারনাল স্ফিংটার। হ্যাঁ, ইন্টারনাল স্ফিংটার। আর এইটা হচ্ছে এক্স স্ফিংটার। এক্সটার্নাল স্ফিংটারে কয়েকটা কম্পোনেন্ট থাকে। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ডেন্টেড লাইন। তো এখানে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে ইন্টারনাল ওপেনিং আর এটা হচ্ছে এক্সটার্নাল ওপেনিং। তাহলে দুই স্ফিংটারের মধ্যবর্তী জায়গা দিয়ে যে ফিস্টুলা ট্র্যাকটা যায় সেটাকে আমরা বলি ইন্টার স্ফিংটারিক, এন্ড দিস ইজ দ্য মোস্ট কমন। 45% ক্ষেত্রে দেখা যায় যে ইন্টার স্ফিংটারিক ফিস্টুলা থাকে। আর সেকেন্ড যেটা আমরা বললাম ট্রান্স স্ফিংটারিক। দেখো, এই যে ট্রান্স স্ফিংটারিক কি হচ্ছে, যে সেই ইন্টারনাল স্ফিংটার এবং এক্সটার্নাল স্ফিংটার দুইটাকেই ট্রাভার্স করে যাচ্ছে ট্র্যাকটা, এই জন্য এটাকে বলা হয় ট্রান্স স্ফিংটারিক। এটা হচ্ছে নেক্সট কমন, এটা 40% দেখা যায়। আর থার্ড যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুপ্রা স্ফিংটারিক। সুপ্রা স্ফিংটারিক মানে স্ফিংটারের উপর দিয়ে, ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ফিংটারের উপর দিয়ে আস্তে আস্তে ট্র্যাক। আর এগুলো একটু রেয়ার। আর এক্সট্রা স্ফিংটারিক মানে স্ফিংটারের সঙ্গে কোনো রিলেশন নেই, অনেক দূর দিয়ে যেটা আসে, এগুলো রেয়ার। এগুলো সম্পর্কে এত ডিটেইলস তোমাদের জানার দরকার নেই, আমরা শর্টলি ক্লাস শেষ করব, কারণ এগুলো বেশি কথা বললে তোমরা কিছুই মনে রাখতে পারো না। আচ্ছা, আরো কয়েক ভাগে আমরা ফিস্টুলাকে ভাগ করতে পারি। সেটার মধ্যে একটা হচ্ছে যে তোমরা অনেকের কাছে শুনবা যে হাই এন্ড লো, হাই এন্ড লো, হাই ফিস্টুলা এবং লো ফিস্টুলা। আসলে হাই এবং লো ফিস্টুলা ওইরকম কোনো স্পেসিফিক ডিমার্কেশন নেই যে কোনটাকে আমরা হাই বলবো কোনটাকে লো বলবো। কিন্তু ইউজুয়ালি আমরা যে ফিস্টুলার যে আমরা ট্রিটমেন্ট করি সেটাকে আমরা বলি যে ফিস্টুলোটমিক একটা অপারেশন করি আমরা। তো যে ফিস্টুলাটাকে আমরা মনে করি যে ফিস্টুলোটমি করলে পেশেন্টের ইনকন্টিনেন্স হতে পারে। ইনকন্টিনেন্স কি, এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি আগে, যে একটা পেশেন্টের যে ভলান্টারি কন্ট্রোল অফ ডেফিকেশন যখন নষ্ট হয়ে যায় সেটাকে আমরা বলি ইনকন্টিনেন্স। তো ইনকন্টিনেন্স হওয়ার পসিবিলিটি যদি থাকে সেটাকে আমরা বলি হাই ফিস্টুলা, যে এটা হাই ফিস্টুলা। এটা যদি আমরা ফিস্টুলোটমি করে দিই তাহলে এই পেশেন্টের পরবর্তীতে স্ফিংটারিক ডিফিকাল্টিজ এর কারণে তার ইনকন্টিনেন্স হতে পারে, সেটাকে আমরা বলি হাই ফিস্টুলা।
আর লো ফিস্টুলা কোনটাকে বলি, যে যেটাকে আমরা যদি ফিস্টুলোটমি করে দিই এর পেশেন্টের ইনকন্টিনেন্স হওয়ার পসিবিলিটি খুবই কম, সেটাকে আমরা বলি লো ফিস্টুলা। এই 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 জিনিসগুলো তোমাদের মানে অনেক জায়গায় শুনবা তোমরা, হাই অ্যান্ড লো। তাহলে হাই এবং লো এইভাবে আমরা বুঝবো যে হাই ফিস্টুলা মানে ফিস্টুলোটমি করলে এর কন্টিনেন্স হতে পারে, এই জন্য এটা হাই। আর লো হচ্ছে যে ফিস্টুলোটমি করলে এর কন্টিনেন্স হওয়ার পসিবিলিটি কম। এছাড়াও আরো যেভাবে আমরা ফিস্টুলাকে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল ফিস্টুলা আর হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলা। তো সিম্পল ফিস্টুলা আদার দেন দিস কমপ্লেক্স, মানে এই জিনিসগুলো ছাড়া অন্য যে ফিস্টুলা আছে সেটাকে আমরা বলি সিম্পল ফিস্টুলা। তাহলে কমপ্লেক্স ফিস্টুলা বলে আমরা সিমপ্লেক্স মানে বাকি আদার দেন যেগুলো সেগুলো হচ্ছে সিম্পল ফিস্টুলা। তাহলে এনি ফিস্টুলা ইনভলভিং মোর দেন 30% অফ এক্সটার্নাল স্ফিংক্টার। তাহলে আমরা একটু আগেই যে এক্সটার্নাল দেখলাম, এই স্ফিংক্টারের যদি মোর দেন 30% ইনভলভ করে ফিস্টুলাটা, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স। আর 30% নিচে হলে সেটা হচ্ছে সিম্পল ফিস্টুলা। যেটা আমরা দেখালাম সুপ্রা স্ফিংক্টারিক ফিস্টুলা, এটা কমপ্লেক্স ফিস্টুলার মধ্যে পড়ে। স্ফিংক্টারিক অর হাই ফিস্টুলা প্রক্সিমাল টু দ্য ডেন্টেড অর পেকটিনেট লাইন, মানে ডেন্টেড লাইনের উপরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ইন্টারনাল ওপেনটি, সেটাকে আমরা বলবো কমপ্লেক্স ফিস্টুলা। তারপরে মেয়েদের যদি অ্যান্টেরিয়র ফিস্টুলা থাকে, কারণ মেয়েদের যে অ্যানাল ওরিফিস তার অ্যান্টেরিয়রলি থাকে ভ্যাজাইনাল ওরিফিস। তো সাধারণত দেখা যায় যে যাদের পেরিনিয়াল টিয়ার হয়, অন্য কোনো কারণে রিপিটেড এনভিডি হয় বা অবস্ট্রাকটিভ লেবার থাকে, তাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র ফিস্টুলা এবং কমপ্লেক্স ফিস্টুলার মধ্যে পড়ে। কমপ্লেক্স ফিস্টুলার ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু পুরো আলাদা, এই জন্যই এটাকে আমরা আলাদাভাবে কমপ্লেক্স ফিস্টুলা বলছি। আর একটা ফিস্টুলা আমরা ট্রিটমেন্ট করলাম, সেটা যদি আবার রিকার করে সেটাও কমপ্লেক্স ফিস্টুলার মধ্যে পড়ে যায়। আর যদি ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেমন আমরা একটা বললাম যে ক্রোনস ডিজিজ, এর সঙ্গে রিলেটেড ফিস্টুলা গুলো হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলা। তারপর টিউবারকুলোসিস, এইচআইভি, এগুলোর সঙ্গে রিলেটেড ফিস্টুলা, সেগুলো কমপ্লেক্স ফিস্টুলা। ফিস্টুলা সেকেন্ডারি টু লোকাল রেডিয়েশন ট্রিটমেন্ট, আমরা অনেক সময় লোকাল রেডিয়েশন দেই পেরিনিয়ামে। যদি সিএ রেকটাম থাকে, সিএ রেকটামে আমরা তোমাদের ডিটেলস বলেছি যে আমরা এপিআর অপারেশন করি, পরবর্তীতে এপিআর বা অ্যান্টেরিয়র ডিসেকশন করি, পরবর্তীতে আমরা রেডিওথেরাপি দিই। এবং অন্য কোনো যদি পেরি অ্যানাল সাইটে বা পেরিনিয়ামে কোনো ম্যালিগনেন্সি থাকে, যেমন ম্যালিগনেন্ট মেলানোমা থাকে, বা বিভিন্ন ধরনের ম্যালিগনেন্সি থাকতে পারে, অ্যানাল ক্যানালের মধ্যে যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, তখন রেডিওথেরাপি দেওয়া হয়। এর কমপ্লিকেশন হিসেবে যদি ফিস্টুলা হয়, সেটাকেও আমরা কমপ্লেক্স ফিস্টুলা বলবো। আর যে কোনো পেশেন্ট যদি তার ফিস্টুলার সঙ্গে অ্যানাল ইনকন্টিনেন্স থাকে, যদি পেশেন্ট বলে যে আমি পায়খানার চাপটাকে ধরে রাখতে পারি না, অটোমেটিক আমার পায়খানা হয়ে যায়, হ্যাঁ, সেটাও কমপ্লেক্স ফিস্টুলার মধ্যে পড়বে। আর রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা যদি থাকে, সেটাও কমপ্লেক্স। তাহলে এই যে যেগুলো জিনিস আমরা ডেসক্রাইব করলাম, এর বাইরে বাকিগুলো কিন্তু আসলে সিম্পল ফিস্টুলা, আর এগুলো হচ্ছে কমপ্লেক্স ফিস্টুলা। তাহলে আমরা ডায়াগনোসিস করব কিভাবে? আমরা ডায়াগনোসিস করব হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন। তো হিস্ট্রিতে পেশেন্ট কি বলবে, যে সাধারণত পেশেন্ট বলে যেটা কমন, যেটা তাদের মানে প্রেজেন্টেশন, সেটা বলে যে আমার এক সময় পায়খানার রাস্তায় একটা ফোড়া হয়েছিল, সেটা এমনিতেই বাস্ট হয়ে গেছিল, অনেকদিন আগে ওটা দিয়ে পুজ টুজ বের হয়েছে, তারপরে আমি ভালো ছিলাম, এখন পায়খানা রাস্তার পাশে একটা ফুটা দিয়ে আমার পুজ আসে। এবং অনেকের যদি হাই থাকে, যদি রেকটামের সঙ্গে ইন্টারনাল ওপেনিংটা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট বলবে যে তার ফিসিস অথবা ফ্লাটাস দুইটাই আসে। ঠিক আছে, তাহলে সাধারণত অ্যানাল ক্যানালের মধ্যে যদি থাকে ইন্টারনাল ওপেনিং, তখন সাধারণত পাস আসে। কিন্তু যদি রেকটামের মধ্যে ইন্টারনাল ওপেনিং থাকে,
আমরা সেটাকে বেশি ভয় পাই, কারণ রেকটামের সঙ্গে কমিউনিকেট থাকলে এর ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট, সেটা হাই ফিস্টুলা। তো এই কমপ্লেন হতে পারে, এই কমপ্লেন। সেকেন্ড হচ্ছে যে ডেফিকেশনের সময় তার ব্যথা হতে পারে, প্লুরাইটাস অ্যানাই হতে পারে, সিস্টেমিক সিমটমস থাকতে পারে, অ্যাবসেস। কারণ এই পেশেন্ট গুলোর দেখা যায় যে বারবার তার পেরিয়ানাল অ্যাবসেস হয়, আবার ভালো হয়ে যায়। ওই ট্র্যাক্টের মধ্যে যখন অনেক কালেকশন হয়ে যায় তখন এটা পেইনফুল হয়ে যায় পেশেন্টের জন্য। এটা আবার অনেক সময় অটোমেটিক ড্রেন হয়ে যায়, ড্রেন হয়ে গেলে পেইন রিলিভ হয়। তাহলে এটাই হচ্ছে পেশেন্টের কমন হিস্ট্রি। আর আমরা যদি ফিজিক্যালি এক্সামিনেশন করি, অ্যানোরেক্টাল এক্সামিনেশনের আমরা বলেছি যে কয়েকটা পার্ট আছে, তার মধ্যে এক নাম্বারটাই হচ্ছে ইনস্পেকশন। তাহলে যদি আমরা ইনস্পেকশন করে দেখি তাহলে এইরকম একটা পিট পাওয়া যাবে, এটাই হচ্ছে ফিস্টুলার ওপেনিং। এটা হচ্ছে অ্যানাল ওরিফিস, তার পাশেই দেখা যাবে যে এরকম, সাধারণত যদি আশেপাশেই থাকে তাহলে এরকম দেখা যায়। এটা যদি আমরা আরো ভালোভাবে দেখি ঠিক এরকম দেখা যায়। ড্রেনিং পাস্টুল, এখানে চাপ দিলে অনেক সময় একটু পাস বের হয়ে আসতে পারে। আর সারাউন্ডিং স্কিনটার মধ্যে ইরাইথেমা থাকে, ইনডিউরেশন থাকে। তো তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? তাহলে আমরা কিন্তু অ্যানাল ফিস্টুলা বা অ্যানাল ফিশার এগুলো কিন্তু ইনস্পেকশনে আমরা ডায়াগনোসিস করতে পারি। অ্যানাল ফিশারের ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগে। ইনস্পেকশন করে ডায়াগনোসিস করতে পারি, কিন্তু ইভালুয়েশনের জন্য যে এই ফিস্টুলাটা কোন টাইপের সেটা ফার্দার ইনভেস্টিগেশন করতে হয়। আর আরেকটা রুল আছে, এটাকে বলে গুডস্যাল রুল। গুডস্যাল রুলটা আমরা আসলে ফিস্টুলার সম্পর্কে বোঝার জন্য এটা আমরা বলি, কিন্তু এটা নট অলওয়েজ যে একটা মানে 100% ঠিক হবে এরকম না। তো আমরা যদি অ্যানাল ক্যানালটাকে অ্যানাল ওরিফিসটাকে দুই ভাগে ভাগ করি, এইভাবে একটা ট্রান্সভার্স লাইন দিয়ে, ট্রান্সভার্স অ্যানাল লাইন দিয়ে যদি একটা ইমাজিনারি লাইন দিয়ে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা অ্যান্টেরিয়র পোর্শন আর একটা পোস্টেরিয়র পোর্শন। তো এই ইমাজিনারি লাইনের অ্যান্টেরিয়রলি যদি আমরা কোনো ফিস্টুলার ওপেনিং পাই, অ্যান্টেরিয়র, ধরো যে এইরকম আমরা একটা লাইন টানলাম, এরকম একটা লাইন যদি টানি আমরা বরাবর, এর যদি আমরা অ্যান্টেরিয়রলি যদি কোনো ফিস্টুলার ওপেনিং পাই, তাহলে সেই ট্র্যাকটা ওপেনিংটা ইউজুয়ালি রেডিয়াল হয়, ডাইরেক্ট হয়, ডাইরেক্ট, ইউজুয়ালি, নট অলওয়েজ। আর যদি আমরা ওপেনিংটা পোস্টেরিয়রলি পাই, তাহলে সাধারণত একটা কার্ভ ট্র্যাক থাকে এবং আরো মাল্টিপল ট্র্যাক থাকতে পারে। এই ট্র্যাকটা কার্ভ হয় সাধারণত, ইউজুয়ালি। আর অ্যান্টেরিয়রলি হলে ডাইরেক্ট হয়, রেডিয়াল হয়। আর পোস্টেরিয়রলি হলে এরকম কার্ভড হয়। কিন্তু এটা সব সময় 100% মিলবে তা কিন্তু না। এটাই হচ্ছে গুডস্যাল রুল, এক্সেপশনও আছে। তো আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আসলে আমাদের এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করতে হয়। কারণ আমরা ইনস্পেকশনে যেটা দেখলাম সেটা যদি আমরা প্রবিং করে, আমরা সাধারণত প্রব করে ট্র্যাকটাকে, ইন্টারনাল ওপেনটাকে আমরা ট্রেস করার চেষ্টা করি, কিন্তু সেটা অ্যানেস্থেসিয়া না দিয়ে যদি আমরা করার চেষ্টা করি, ইট ইজ ভেরি মাচ পেইনফুল টু দ্য পেশেন্ট, করাই সম্ভব না। সেজন্য আমরা সাধারণত এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে, সাধারণত স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা অ্যানোস্কোপি বা করি এবং প্রবিং করি। প্রবিং করে আমরা ইন্টারনাল ওপেনিংটাকে দেখার চেষ্টা করি, ইন্টারনাল ওপেনিংটা কোথায় আছে। এবং শুধু ইন্টারনাল ওপেনিং নয়, এর অনেক সময় মাল্টিপল ট্র্যাক থাকে, আরো কোনো কিছু আছে কিনা সেটা আমরা দেখি। সাধারণত আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ডাইলুট করে এক্সটার্নাল ওপেনিং এ দিয়ে আমরা
এর বাবল গুলো ইন্টারনাল ওপেনিং এর ভিতরে আসতে দেখা যায়। এছাড়া আমরা আর কি করতে পারি? এছাড়া আমরা যেটা করতে পারি, এন্ডো অ্যানাল আল্ট্রাসাউন্ড, মানে আল্ট্রাসাউন্ডের যে প্রব, সে প্রবটা অ্যানাল ক্যানালের ভিতর দিয়ে দেওয়া হয়। এটা একটা স্পেশাল প্রব দিয়ে, আমরা এর আগেও এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড সম্পর্কে কথা বলেছি। তো এটা হচ্ছে যে এন্ডোলুমিনাল আল্ট্রাসাউন্ড এক ধরনের, যেটাকে প্রবটাকে অ্যানাল ক্যানালের ভিতরে দিয়ে আমরা পুরো যে ফিস্টুলা ট্র্যাকটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। আর হচ্ছে এমআরআই। এমআরআই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা গোল্ড স্ট্যান্ডার্ড জিনিসটা কি এর আগেও কথা বলেছি, যখন ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে কথা বলেছি আমরা। লং কেস তো আমি সবারই পড়াইছি, 3টা ব্যাচেরই, তখন গোল্ড স্ট্যান্ডার্ড জিনিসটা আমরা বলেছি। তাহলে এমআরআই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, মানে সবচেয়ে ভালোভাবে যদি আমরা ফিস্টুলাটাকে ইভালুয়েশন করতে চাই, এই ফিস্টুলাটার কয়টা ওপেনিং, ইন্টারনাল ওপেনিংটা কোথায়, এর কয়টা ট্র্যাক, এগুলো ডিটেইলস আমরা খুব ভালোভাবে যদি দেখতে চাই, তাহলে এমআরআই, লোকাল এমআরআই করলে আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি। এছাড়াও আরো আমরা যেটা করতে পারি, ফিস্টুলোগ্রাফি, মানে ফিস্টুলার যে এক্সটার্নাল ওপেনিং দিয়ে আমরা ডাই দিতে পারি। ডাই দিলে সে ট্র্যাকটাকে লোকেশন করা যায়, এটাকে আমরা বলি ফিস্টুলোগ্রাফি। এছাড়াও সিটি স্ক্যান করা যেতে পারে, ইউজুয়ালি আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান খুব মানে এক্সট্রা কোনো ভালো তথ্য আমাদের দেয় না। আমরা যদি করতেই হয় সেক্ষেত্রে এমআরআই করি, কিন্তু আমাদের সিনারিওতে আসলে এমআরআই তো খুব কস্টলি ইনভেস্টিগেশন, আসলে এটা করা সম্ভব হয়। আমরা সেক্ষেত্রে ফিস্টুলোগ্রাফি করি। ফিস্টুলোগ্রাফি মানে আমরা একটা এক্সটার্নাল ওপেনিং দিয়ে ডাই দিয়ে আমরা দেখছি যে তার মাল্টিপল, অনেকগুলো ট্র্যাক। এটা হচ্ছে ইন্টারনাল আল্ট্রাসাউন্ড, এই যে এখানে দেখা যাচ্ছে পাস সেকশন হয়ে আছে, ট্র্যাক দেখা যাচ্ছে। এটা হচ্ছে এমআরআই। এমআরআই তে পুরো ট্র্যাকটা ভালো করে ডিলিনেট করা যায়। তো ম্যানেজমেন্ট আসলে ফিস্টুলমেন্ট, আসলে এটা পেশেন্টের সঙ্গে খুব ভালো কাউন্সিলিং আমাদের করতে হয়। কারণ কিছু কিছু সার্জারি করে আমরা 100% পেশেন্টকে কিওর করতে পারি, কিন্তু ফিস্টুলার ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্সের রেট খুব বেশি। কারণ পেরিয়ানাল রেজিয়নটা হচ্ছে ডার্টি একটা স্পেস, এবং দেখা যায় যে আমরা সার্জারি করার পর সে জায়গাটা আবার কন্টামিনেশন হয়, কারণ পেশেন্ট তো ডেফিকেট করবেই, পেশেন্টকে তো পোস্ট পরের দিনেই তার ডেফিকেশনের আর্জ হতে পারে। হ্যাঁ, সে ডেফিকেট করবে, এমন না যে অন্য জায়গায় যেরকম সার্জারি করে আমরা 7 দিন বলি যে এর মধ্যে পানি লাগাবে, কিন্তু পেরিয়ানাল রেজিয়নে আসলে সেটা সম্ভব হয় না। এই জন্য পেরিয়ানাল রেজিয়নে সার্জারি করলে সে জায়গাটায় মানে রিকারেন্স হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাহলে আমাদের গোল অফ থেরাপি কি, যে ড্রেন লোকাল ইনফেকশন, যদি ওখানে কোনো অ্যাবসেস বা কিছু থাকে সেটাকে ড্রেন করে দিতে হবে। ফিস্টুলার ট্র্যাকটাকে আমাদেরকে এক্সিশন করতে হবে, ফিস্টুলার যে ট্র্যাক। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যদি ফিস্টুলা অপারেশন করতে যে পেশেন্টের ইনকন্টিনেন্স করে ফেলি, সেটা করা যাবে। আমাদের সবসময় মানে এমন একটা সার্জিক্যাল প্রসিজিওর চয়েস করে নিতে হবে, বা পার অপারেটিভলি আমাদের অ্যাসেস করে এমন একটা প্রসিজিওর সার্জারি করতে হবে যে যাতে পেশেন্টের ইনকন্টিনেন্স না হয়। সেক্ষেত্রে স্টেজড অপারেশনও করতে হতে পারে আমাদের। স্টেজ মানে একবার অপারেশন করে একটা কিছু দিয়ে তারপরে আবার অপারেশনও করতে হতে পারে, কিন্তু কখনোই পেশেন্টের সার্জারি করে স্ফিংক্টার ইনজুরি করে ইনকন্টিনেন্স করা যাবে না, যেটা হয় অনেক ক্ষেত্রেই হয়। ফিস্টুলা সার্জারি করার মেইন কমপ্লিকেশনই হচ্ছে যে ইনকন্টিনেন্স নিয়ে আসে পরবর্তীতে পেশেন্ট। এটা একটা সোশ্যাল এম্বারাসমেন্ট হয়ে যায় পেশেন্টের জন্য। তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ না, মাঝে মাঝে একটু রেসপন্স করবা, নাহলে তো আমি বুঝতে পারবো না। তাহলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলোর মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে আমরা ফিস্টুলোটমি করতে পারি, একটা হচ্ছে যে ফিস্টুলেক্টমি করতে পারি, আর একটা হচ্ছে সেটন টেকনিক
আরেকটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপস অর গ্লুস, আর হচ্ছে লিফট প্রসিডিওর। এছাড়াও রিসেন্টলি কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা বলি মানে ভিডিও অ্যাসিস্টেড ফিস্টুলার ট্রিটমেন্ট। আমরা কথা বলবো কিন্তু অত ডিটেলস জানা নেই, তো তোমরা যেটা কমনলি জানবা সেটা হচ্ছে যে এই কয়েকটা, যে একটা হচ্ছে ফিস্টুলেক্টমি, সেটন টেকনিক, অ্যাডভান্স ফ্ল্যাপস আর গ্লুজ, আর হচ্ছে লিফট প্রসিডিওর। আসলে আসলে ফিস্টুলোটমি জিনিসটা কি? ফিস্টুলোটমি হচ্ছে টু লে ওপেন দ্য ফিস্টুলা ট্র্যাক্ট। তাহলে এখানে দেখো যে ছবিতে দেখা যাচ্ছে যে এইটা ধরো যে ফিস্টুলার এক্সটার্নাল ওপেনিং, আমরা একটা প্রব ঢুকাই দিচ্ছি এক্সটার্নাল ওপেনিং দিয়ে, ঢুকায় ইন্টারনাল ওপেনিংটাকে আমরা ট্রেস করেছি। এটা হচ্ছে প্রবের মাথা, গ্রুপ একটা প্রব আমরা দিই, গ্রুপ প্রব। তো এখানে ঢুকানোর পর আমরা এই যে এক্সটার্নাল ওপেনিং এবং ইন্টারনাল ওপেনিং এর মাঝে যে ভিতরে ট্র্যাক্ট আছে স্কিনের ভিতরে, এই ট্র্যাকটাকে আমরা পুরোটাকে ওপেন করে দিই, এটাকে বলি লে ওপেন। এই যে আমরা দেখো ডায়াথার্মি দিয়ে অথবা ব্লেড দিয়ে আমরা এটাকে ওপেন করে দিই, স্কালপেল দিয়ে। ওপেন করার পর এইরকম একটা ট্র্যাক দেখা যাচ্ছে, যে ট্র্যাকটার মধ্যে গ্র্যানুলেশন টিস্যু থাকে। তাহলে এটাই হচ্ছে ফিস্টুলোটমি। ফিস্টুলোটমি মানে হচ্ছে লে ওপেন দ্য ট্র্যাক। এটা আমরা সাধারণত আমরা একটু আগে হাই এবং লো ফিস্টুলা নিয়ে কথা বলেছি। আমরা যদি লো ভ্যারাইটি হয় তাহলে আমরা মনে করি যে এটা লো ভ্যারাইটি, তাহলে আমরা সাধারণত ফিস্টুলোটমি করে দিই। কিন্তু হাই ভ্যারাইটিতে আমরা ফিস্টুলোটমি করে দিলে রোগীর ইনকন্টিনেন্স হয়ে যাবে। এই ওপেনিংটা যদি রেকটামের মধ্যে থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে লে ওপেন করতাম না, কারণ রেকটামের মধ্যে থাকলে এর মধ্যে যত এর ভিতরে জাস্ট ডিপলি কিন্তু স্ফিংটারের কম্পোনেন্ট আছে, এক্সটার্নাল স্ফিংটার, ইন্টারনাল স্ফিংটারের যে কম্পোনেন্ট গুলো সবগুলো ড্যামেজ করে দিলে পেশেন্টের ইনকন্টিনেন্স হয়ে যাবে। আর সাধারণত আমরা তাহলে লো ভ্যারাইটি সিম্পল ফিস্টুলোটমি করি। এটা ফিস্টুলোটমি করার পরে আমরা যে ফিস্টুলার যে ট্র্যাক্ট আছে সেই বরাবর করে দিই, এই ট্র্যাক্টের কম্পোনেন্ট গুলাকে কিউরেট করে দিই। কিউরেট করে অনেক সময় মার্সুপিয়ালাইজেশন করা হয়, অনেক সময় করা হয় না, আমরা সাধারণত করি না। মার্সুপিয়ালাইজেশন এই যে দুইটা মার্জিন স্কিনের সঙ্গে যাতে দুইটা মার্জিন কাছাকাছি না আসতে পারে, সে আবার এটা ক্লোজ না হতে পারে। ইউজুয়ালি আমরা এটা করি না, অনেকেই করে, অনেক সার্জন করে। তাহলে এটা হচ্ছে ফিস্টুলোটমি, এটা খুব সহজ জিনিস দেখা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে যে আমরা পার অপারেটিভ ভিউ এরকম, যে আমরা এই এক্সটার্নাল ওপেনিং যেটা ফিস্টুলার, এটা দিয়ে আমরা এই যে ফিস্টুলা আর যে প্রব, একটা গ্রুপ প্রব, এই 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 প্রোগ্রামটা একটু গ্রুভিং করা আছে। এটা যদি শার্প হয় তাহলে তো এই প্রবটা ঢুকাতে যে একটা ফলস ট্র্যাকে ঢুকতে যেতে পারো। তো সহজ তত না, এখানে এক্সটার্নাল ওপেনিং দিয়ে ঢুকলেই যে সরাসরি ইন্টারনাল ওপেনিং এ যাবে তা কিন্তু না। তুমি কিন্তু আয়াট্রোজেনিক একটা ফলস ট্র্যাক তৈরি করে ফেলতে পারো। এই জন্য সার্জারি খুব এক্সপিরিয়েন্স থাকা হয়, যে তুমি ফলস ট্র্যাকে ঢুকতে যদি ফিস্টুলোটমি করো তাহলে কিন্তু পেশেন্টের বেনিফিট হবে না। তাহলে তোমরা কি শুনতে পাচ্ছ? ওই তো একটু আগে আমরা তোমাদেরকে বললাম যে আমরা কি করি, যে এমআরআই করি, ফিস্টুলোগ্রাফি করে আগে থেকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে রাখি, ঠিক আছে? ওইটা তাছাড়া অনেক সময় আমরা এই যে এক্সটার্নাল ওপেনিংটা দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড দিই, দিলে ভিতরে হাইড্রোজেন পারঅক্সাইড মানে ডাইলুটেড হাইড্রোজেন পারঅক্সাইড দিলে ভিতরে যে ইন্টারনাল ওপেনিং এ বাবল দেখা যায়, সেটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হয়, মানে অনেক আসলে এক্সপিরিয়েন্সের বিষয়। তো এটার জন্য আমরা ট্র্যাকটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ওপেনিং আইডেন্টিফাই করে ঢুকাই দিলাম, তারপরে এই বরাবর আমরা এটাকে লে ওপেন করে দিই। এটাই হচ্ছে ফিস্টুলোটমি। এবার আসে যে ফিস্টুলেক্টমি।
ফিস্টুলেক্টমি আর ফিস্টুলোটমি, ওপেন অফ দ্য ট্র্যাক, যেটা আমরা এতক্ষণ বললাম। আর ফিস্টুলেক্টমি হচ্ছে যে পুরো ট্র্যাকটাকেই কেটে নিয়ে আসা, এবং এখানে যে ওভারলাইং স্কিনটাকে আমরা ওপেন করি না, আমরা প্রপটাকে ঢুকা পুরো ফিস্টুলা ট্র্যাককে পোরিং আউট করে নিয়ে আসি। এরপরে হচ্ছে সেটন। সেটন আসলে এক ধরনের নন অবজারভেবল সুচার সুচার। যদি হাই ভ্যারাইটি অফ ফিস্টুলা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু টমি করতে পারি না। পেশেন্টের সেক্ষেত্রে আমরা ফিস্টুলা ট্র্যাকের পার্শিয়ালি ফিস্টুলোটমি করে আমরা একটা সুতা, এরকম নন অবজারভেবল সুতা, এটা হতে পারে লুজ অথবা কাটিং। এই সুতাটা একসময় মানে পুরো ফিস্টুলাটাকে আস্তে 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 কেটে নিয়ে চলে আসে, এটাই হচ্ছে সেটন। তাহলে সেটন হচ্ছে নন অবজারভেবল, নন ডিজেনারেটিভ একটা সুচার, সিল্ক অথবা লিনেন হতে পারে। মোস্ট কমনলি হচ্ছে ইন্টারস্পিংটারিক ফিস্টুলাতে এটা 3-4 মাস পর্যন্ত রাখা হয়। একটা হচ্ছে লুজ সেটন, মানে যেটা আমরা কোনো টেনশন দেই না, নো ইন্টেন্ট টু কাট দ্য টিস্যু। এটা কি করি? ফর লং টার্ম প্যালিয়েশন টু অ্যাভয়েড সেপটিক এন্ড পেইনফুল এক্সাজারবেশন বাই ডিফেক্টিভ ড্রেনেজ। মানে যে মানে ফিস্টুলা গুলো আমরা মনে করি যে এটা হাই ভ্যারাইটি, যেটা ফিস্টুলোটমি বা ফিস্টুলেক্টমি করলে পেশেন্টের ইনকন্টিনেন্স হতে পারে, তখন আমরা ফিস্টুলা ট্র্যাক দিয়ে এই সেটন এরকম সুতা ঢুকাই দিই। দিলে এখানে যে লোকাল ইনফেকশন, মানে চান্স অফ পাস যে কালেকশন, সেটা হয় না, এবং আস্তে আস্তে ফিস্টুলাটা কেটে নিয়ে আসে সেটনটা। তো এটা আসলে খুব কম আমরা ব্যবহার করি। তাহলে সেটন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লুজ সেটন আর একটা হচ্ছে কাটিং সেটন, টাইট বা কাটিং সেটন। এতটুকু জানলেই হবে, এত ফিস্টুলা সম্পর্কে এত ডিটেলস তোমাদের জানার দরকার। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা বললাম ফিস্টুলার ট্রিটমেন্ট, একটা হচ্ছে যে ফিস্টুলোটমি, একটা হচ্ছে ফিস্টুলেক্টমি, আর একটা হচ্ছে সেটন টেকনিক। এখন আমরা যেটা বলবো হচ্ছে এন্ডো রেকটাল অ্যাডভান্সমেন্ট প্ল্যান। এটা আসলে কি করা হয়? এটাতে হচ্ছে যে ফিস্টুলার ইন্টারনাল ওপেনিং, এটা হচ্ছে ইন্টারনাল ওপেনিং, এটা হচ্ছে এক্সটার্নাল ওপেনিং। এখানে একটা ফ্ল্যাপ তৈরি করে এইটাকে কাভার করে দেওয়া হয়, ইন্টারনাল ওপেনিংটাকে। একটা বাইরে থেকে একটা ফ্ল্যাপ নিয়ে যে ইন্টারনাল ওপেনিং যেটা আছে এটাকে ক্লোজ করে দেওয়া হয়। এটাই হচ্ছে মিউকোজাল অ্যাডভান্সমেন্ট প্লাগ, শুধু নামটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখন কিছু কিছু জিনিস আসছে যে ফাইব্রিন প্লাগ। ফাইব্রিন প্লাগ ওই ফিস্টুলা ট্র্যাক্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এগুলোর নাম মনে রাখতে পারো, ইচ্ছা করলে নাম মনে রাখলেও কোনো অসুবিধা নাই। ফাইব্রিন প্লাগ। আরেকটা হচ্ছে ফাইব্রিন গ্লু। এই যে ফাইব্রিন প্লাগ এর ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে, ফিস্টুলা ট্র্যাকের মধ্যে ফাইব্রিন প্লাগ ঢুকায় দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে ফাইব্রিন গ্লু, এটা এক ধরনের আঠা, কিন্তু এগুলো আসলে রিকারেন্স রেট খুব বেশি। ফাইব্রিন গ্লু এক ধরনের সুপার গ্লুর মতো এক ধরনের আঠা, ভিতরে ঢুকাই দিলে অনেক সময় এটা ক্লোজ হয়ে যায়, কিন্তু এগুলোতে অনেক রিকারেন্স হয়। আর রিসেন্টলি যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিফট। লিফট সম্পর্কে জানতে হবে তোমাদের। হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু রিটেনে থাকতে পারে লিফট, যদিও খুব কম দেওয়ার পসিবিলিটি, কিন্তু জানতে হবে যে ট্রিটমেন্ট অফ ফিস্টুলা। তাহলে ফিস্টুলা ট্রিটমেন্টের 1 নম্বরে আমরা বললাম ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি বললাম, সেটন টেকনিক বললাম, অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ বললাম, ফাইব্রিন গ্লু, তারপরে ফাইব্রিন প্লাগ, এগুলো বললাম। এখন আসলে লিফট। লিফট মানে হচ্ছে লাইগেশন অফ ইন্টার স্ফিংটারিক ফিস্টুলার ট্র্যাক।
তাহলে এটাতে কি করা হয় যে বেসড অন সিকিউর ক্লোজার অফ দ্য ইন্টারনাল ওপেনিংটাকে ক্লোজ করা হয়, রিমুভাল অফ ইনফেক্টেড ক্রিপ্টোগ্ল্যান্ডুলার টিস্যু ফ্রম দ্য ইন্টারস্ফিংক্টারিক অ্যাপ্রোচ থ্রো দ্য ইন্টারস্ফিংক্টারিক অ্যাপ্রোচে যে ইনফেকশনের সোর্সটাকে রিমুভ করা হয়। এতে কি করা হয় যে ইনসিশন এট দ্য ইন্টারস্ফিংক্টারিক গ্রুপে দেওয়া হয়, আইডেন্টিফিকেশন অফ দ্য ইন্টারস্ফিংক্টারিক ট্র্যাক্ট, of the intersphincteric tract close to the internal opening and removal of the intersphincteric tract, scraping out of all cannula at the external sphincter muscle. তো আমরা একটা ছবি দেখলে এটা বুঝতে পারবো। তাহলে এটা দেখো হচ্ছে যে একটা ফিস্টুলার ট্র্যাক্ট, এটা হচ্ছে ইন্টারনাল ওপেনিং, এটা হচ্ছে এক্সটার্নাল ওপেনিং। এইটা যে ট্র্যাক্টের ইন্টারস্ফিংক্টারিক পার্ট সেটাকে রিমুভ করে ভিতরে একটা লাইগেশন করে দেওয়া হলো। তাহলে লাইগেশন অফ দ্য ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট, এই জন্য এটাকে বলা হয় লিফট। তাহলে ক্লোজ টু দ্য ইন্টারনাল ওপেনিং এ একটা লাইগেশন করে দেওয়া, এখানে যে ক্রিপ্টোগ্ল্যান্ডুলার যে ইনফেকশনের সোর্স ছিল সেটাকে রিমুভ করে দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে লিফট। এটা হচ্ছে একটা অ্যাডভান্স টেকনিক। এটা সাধারণত যারা কলোরেক্টাল সার্জন তারাই এটা করে অভ্যস্ত। আর আরেকটা আমরা যেটা বলেছিলাম যে ভিডিও অ্যাসিস্টেড অ্যানাল ফিস্টুলা ট্রিটমেন্ট, এইটাতে একটা আমরা যেরকম ল্যাপারোস্কোপি করার জন্য যেরকম ক্যামেরা ঢুকাই, ঠিক এইরকম মানে ফিস্টুলা ট্র্যাক দিয়ে খুব ছোট্ট ক্যামেরা ঢুকানো হয়, ফিস্টুলোস্কোপ বলা হয়। হ্যাঁ, এন্ডোস্কোপ যেরকম ঢুকানো হয় এন্ডোস্কোপিতে, ঠিক ওই রকম ফিস্টুলোস্কোপ ঢুকায় পুরো ফিস্টুলার যে ট্র্যাক সেটাকে কেটে বের করে নিয়ে আসা হয়। তো এটার আসলে সাকসেসফুল রেট খুব একটা ভালো না, কিন্তু টেকনিকটা হচ্ছে খুবই একটা সফিস্টিকেটেড টেকনিক। হ্যাঁ, এটা যে যন্ত্রপাতি এগুলো অনেক কস্টলি, এটা সব জায়গায় অ্যাভেলেবল না, ঢাকায় 2-1 সেন্টারে করা হয়। যেহেতু এর যে লিফটের আউটকাম অনেক ভালো, এই জন্য লিফট এখন বেশি করা হয়। তাহলে ভাফট এবং লিফট, তাহলে লিফট কি, আমরা ভাফট কি জানলাম, অ্যানাল ফিশার আমরা আগে পড়েছি। তাহলে আমরা ফিস্টুলা ম্যানেজমেন্টে তাহলে আমরা কি করলাম, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, সেটন টেকনিক, অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ এন্ড গ্রুজ, এন্ড লিফট প্রসিডিউর। কিছু যদি না মনে রাখতে পারো, ফিস্টুলোটমি, ফিস্টুলেক্টমি, সেটন, লিফট, এটা তো মনে রাখতে হবে। তাই লিফট আমরা কি বললাম, লাইগেশন অফ ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলার ট্র্যাক্ট। তো মোটামুটি পেরিয়ানাল যে ডিজিজ গুলো আমরা মোটামুটি সবগুলো শেষ করে ফেললাম। তো ফিস্টুলার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে, যে আবার রিকারেন্স হতে পারে, ফিস্টুলাতে রিকারেন্স রেট খুব হাই। এই জন্য পেশেন্টের সঙ্গে আমরা প্রথমেই কাউন্সেলিং করে নিই যে আমরা আপনার সার্জারি করে দিব, কিন্তু আমরা 100% নিশ্চয়তা দিতে পারবো না যেটা ভালো হয়ে যাবে, কারণ 4-5 মাস বা 1 বছর পরে আবারও হতে পারে। তবে আমরা চেষ্টা করবো এমন ভাবে সার্জারি করতে যাতে এটা আবার না হয়। এটা কাউন্সিলিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট। তো মোটামুটি আজকে আমরা এই পর্যন্তই শেষ করে ফেলি, যেহেতু তোমরা ক্লাস করতে করতে বোর হয়ে গেছো। আর তাহলে অ্যানোরেক্টামে আর কি কোনো টপিকস বাদ আছে তোমাদের? অ্যানোরেক্টাল, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যদি নেক্সট, আমার পার্ট এটাই ছিল, আমারটা শেষ, যদি পরবর্তীতে আমার কোনো ক্লাস নিতে হয় তাহলে আমরা হয়তো অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই শেষ, ঠিক আছে, খোদা হাফেজ।